নমস্কার। মিথুন রাশিকে নিয়ে বলবো। মিথুন রাশির ক্ষেত্রে 2026 রাহুর যে অবস্থান, রাহুকে নিয়ে বলবো। যাদের জন্মকুষ্ঠিতে রাহু এই সমস্ত নক্ষত্রে অবস্থান করছে তাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধান। কারণ 2026-এ রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে, এটা ঠিক। ত্রিকোণে অবস্থান করছে, শনির রাশিতে অবস্থান করছে। আর শনি তো কারক গ্রহ, রাহু ছায়া গ্রহ। কিন্তু রাহু যাদের জন্মকুষ্ঠিতে এই নক্ষত্রে অবস্থান করছে, যে সমস্ত নক্ষত্রের কথা বলবো, সেই সমস্ত যাদের অবস্থান করছে তাদেরকে বিশেষভাবে সাবধান করছি। সাবধানের মান নাই। মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো সময়, কিন্তু রাহুর এই নক্ষত্রে থাকলে বিশেষভাবে সাবধান করছি তাদেরকে। অ্যাডভান্স আমি কোনো রকম ভয় দেখানোর কথা বলছি না, আমি সাবধান করছি যে এই সমস্ত নক্ষত্রে থাকলে বিশেষভাবে সাবধান। এবং এই নক্ষত্রে থাকলে কোন উপাচার করতে হবে সেটাও আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানে শুরু করার সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। 2026 হচ্ছে সূর্যের বছর, সূর্যের সংখ্যা। তো এইখানটাতে রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে, কালপুরুষ চক্রে। এটা কিন্তু আবার নবম ঘর হয়ে যাচ্ছে। আর রাহু যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে কুম্ভ রাশি, যেটা হচ্ছে শনির রাশি। আর শনি অবস্থান করছে কর্মের ঘরে। তো মিথুন রাশির ক্ষেত্রে দুটি গ্রহই কারক গ্রহ, রাহুও কারক, শনিও কারক। কিন্তু রাহুর যাদের জন্মগোষ্ঠীতে এই সমস্ত নক্ষত্রগুলো যেগুলো বলবো, তাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধান। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, গন্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে। অনেক রকম সমস্যা তৈরি করবে। তো মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো রাশির উপর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে, উচ্চ অবস্থায় আসবে। তো এতদিন তো রাহুর উপর দৃষ্টি থাকছে, এটাও ঠিক। আবার রাহুও কিন্তু মাসের মধ্যভাগ প্রায় আগস্টের 2 তারিখ, 2 তারিখে কিন্তু রাহু নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে মঙ্গলের নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসবে। একটা অঙ্গারক যোগের মতন প্রভাব থাকবে। আর অপরদিকে কিন্তু মার্চ মাসের শেষের দিকে কেতুও নক্ষত্র পরিবর্তন করে নেবে। কেতু চলে আসবে আবার কিন্তু মঘা নক্ষত্রে। তো যাই হোক, সে সময় বিশেষ আলোচনা আজকে রাহুকে নিয়ে বলছি, এরপরে কেতুকে নিয়ে বলবো। রাহুর যে নক্ষত্রগুলো বলবে, এই নক্ষত্রগুলোতে থাকলে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। প্রবলেম তৈরি করতে পারে। অতএব সাবধানের মান নাই, সাবধান আগে থেকে হয়ে যাওয়া উচিত। তো মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর মিথুন রাশির ক্ষেত্রে যে রাহুর যে প্রভাব, রাহু মানে ছায়া গ্রহ, রাহু তো শনিকেও প্রভাবিত করবে এবং নিজের নক্ষত্র অবস্থান করছে, নিজেও বলবান অবস্থায় থাকছে। ত্রিকোণে অবস্থান, তো ত্রিকোণে থাকলে পাপ প্রভাব কিন্তু কমে, এটাও ঠিক। কিন্তু সম্পূর্ণ তার কমবে না। একটা কয়লা যেরকম কয়লাই থাকবে, তো কয়লাকে যতই জল দিয়ে ধোয়া যাক, ওই কয়লা কিন্তু কয়লাই থাকবে। আবার কয়লাকে যদি আগুনে পুরানো যায়, তার কিন্তু শক্তি বিভিন্ন দিকে ব্যবহার হয়। তো সেরকম কিন্তু রাহু যেরকম অ্যাম্বিশন দিবে, রাহু যেরকম এগিয়ে যাওয়ার পথ দেখাবে, সেরকম কিন্তু রাহু দ্বারাই আবার ভ্রম তৈরি হয়ে যাবে। তো যদি যদিও রাহুর উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির, কিন্তু 100% কিন্তু ভালো ফল আশা দিবে না। 90% ভালো ফল, 10% খারাপ ফল। আর এই 10% খারাপ ফল মানে ত্রাহিমাম করিয়ে দিবে। শনি আর রাহুর মধ্যে তফাৎ কি? শনি দিবে কর্মের ফল, যেটা দিয়ে দেয় সেটা কিন্তু নেয় না। রাহু কি করবে? রাহু ছলনা করবে, যেটা দিবে আবার সেটাও কিন্তু ছিনিয়ে নিয়ে নেবে। তো যার জন্য কিন্তু আমি সাবধান করছি এই সমস্ত নক্ষত্রে। কারণ এটি একটি পাপই গ্রহ, এদের মূল স্বভাবই হচ্ছে পাপ। যতই বৃষ্টি পড়ুক আর যতই হোক, ছাতা যদিও ধরি তাও কিন্তু জলের ছিটা গায়ে পড়বে। তো সেরকম কিন্তু রাহু যতই ভালো অবস্থাতে থাকুক, কিছু না কিছু পাপ প্রভাব দিবে। তো এদিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। তো যাই হোক, যে নক্ষত্রের কথা প্রথমে বলবো সেটা হচ্ছে কি, আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুরই নক্ষত্র, এবং এই নক্ষত্রটা রাশিতেই পড়ছে, মিথুন রাশিতেই পড়ছে। তো রাহুর এই নক্ষত্র অবস্থান, এটা কিন্তু ভালো অবস্থান না। আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্র হচ্ছে রূপান্তকারী নক্ষত্র, রুদ্রের কিন্তু একটা ভয়ানক রূপ, বিধ্বংসকারী রূপ। আর রাহু কিন্তু এই নক্ষত্রে অবস্থান করছে। একটুতেই মাথা গরম করাবে, মাথা একদম মানে চরম গরম করিয়ে দিবে, ক্রোধী হয়ে যাবে ব্যক্তি, ভুল ডিসিশন নিবে। খুবই কিন্তু খারাপ অবস্থান। এই আদ্রা নক্ষত্রে সন্তান হবে যেদি, সন্তানের দিক থেকে কিন্তু খুব জ্বালাতন করবে এই আদ্রা নক্ষত্রে। ব্যক্তিত্ব কিন্তু একটুতেই মাথা গরম, কে কি বলবে চট করে মাথা গরম হয়ে যাবে, সহ্য করতে পারবে না। এই আদ্রা নক্ষত্র কিন্তু এরকম, মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় করতে হবে। আর সন্দেহ জিনিসটাকে ত্যাগ করতে হবে। খুব সন্দেহপ্রবণ হয় আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা, সন্দেহ করে কথায় কথায়, একটুতে ক্রোধী হয় আবার সন্দেহ করে। তো যাই হোক, এই আদ্রা নক্ষত্রে রাহুর অবস্থান বিভিন্ন দিক থেকে সমস্যাতে তৈরি করে দেবে। নিজের মুখের কথাবার্তার দিক থেকে, কাজকর্মের দিক থেকে, জীবনসাথীর দিকেও সন্দেহ, পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন যারা, তাদের দিক থেকেও সাবধান। পিতার সাথে সম্পর্ক খারাপ করে দেয়, অনেকটুকু যাত্রা করাবে। সন্তানের দিক থেকে ওরকম, পড়াশোনার দিক থেকেও কিন্তু অতটা ভালো প্রভাব দেয় না। বেশিরভাগ সময় কিন্তু ওই চলবে হচ্ছে মোবাইল কম্পিউটার, এদিকে চলবে। আর শৈশবে যদি এই রাহুরই মহাদশা চলে, তাহলে শিক্ষার দিকেও কিন্তু ব্যতীত করে দেয়, শিক্ষার দিকেও কিন্তু ভালো রেজাল্ট দেয় না। তো যাই হোক, আদ্রা নক্ষত্রে কিন্তু ভালো অবস্থান না, তবে উচ্চশিক্ষার দিকে আবার কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। তো আদ্রা নক্ষত্রে রাহুর অবস্থান করা মানে শিবের বিশেষভাবে অভিষেক করা। প্রতি সোমবার করে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, বিশেষ মুদ্রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, এবং এই নক্ষত্রের 4টি চরণই পড়ে কর্কট রাশিতে। এটা কিন্তু আর একটা নক্ষত্র, মানে নিজের ছাড়া কিছু বুঝে না। আর এই নক্ষত্রে রাহু অবস্থান করে দ্বিতীয় ঘরে। তো নিজের ভুল ডিসিশনের জন্য গন্ডগোল হবে, আত্মীয় স্বজনদের সাথে গন্ডগোল হবে, জায়গা জমি সংক্রান্ত বিবাদ হবে।
যে নিজের বুঝবে না এমন গন্ডগোল হবে, সেই গন্ডগোল কিন্তু জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত কিন্তু দৌড়াবে। এগুলো দিক থেকে সাবধান। বেফাস মন্তব্য, বেফাস কথাবার্তা, এগুলো কিন্তু গন্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আত্মীয় স্বজনদের সাথে এমন কিছু কুটুক্তি করে দিলাম, তাতে নিয়ে কিন্তু গন্ডগোল বিবাদ লেগে যাবে নিজেদের মধ্যে। অতএব এদিক থেকে সাবধান। আর নিজের জিনিস ছাড়া কিছু বুঝবার না, ইন্টেনশন কিন্তু খারাপ ইন্টেনশন দিয়ে দেয়, গোপন পদ্ধতিগুলো দিয়ে দেয়, বেআইনি পথ শিখিয়ে দিবে, নেশা ভাঙ এগুলো দিকে কিন্তু মনকে আসক্ত করিয়ে দিবে। এদিক থেকে বিশেষভাবে সাবধান। এই অশ্লেষা নক্ষত্রে যাদের রাহু অবস্থান করছে তাদের ক্ষেত্রেও বলবো, ভোলে আবার বিশেষ অভিষেক, ভোলে আবার অভিষেক করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রাতে পাঠ করতে হবে। এরপরে যে নক্ষত্রটি বলবো সেটা হচ্ছে মঘা নক্ষত্র, যার 4টি চরণী পড়ে এই সিংহ রাশিতে। মঘা নক্ষত্রে রাহুর এই অবস্থান মোটেও ভালো না। এই নক্ষত্রে কিন্তু ছোট বাড়ির ভাই বোনদের সাথে গন্ডগোল হবে, অশান্তি গন্ডগোল হবে, জায়গা জমি সংক্রান্ত বিপদ হবে, পিতার সাথে সম্পর্ক খারাপ হবে, পিতার সাথে সম্পর্ক, বড় দাদা দিদি ভাই বোনদের সাথে সম্পর্ক, বয়োজ্যেষ্ঠ লোকদের সম্মান করবে না, মান সম্মান হানাহানি, জায়গা জমি সংক্রান্ত বিষয়, তারপরে ডকুমেন্টেন্সির কাজগুলো কিন্তু এগুলো দিক থেকে সাবধান। যে মুখের কথাতে কোথাও সই সাবুত করছি তাহলে কিন্তু ফেসে যাওয়া লাগবে। আবার যে সমাজে উঠা বসা করি সেই সমাজেও কিন্তু মান সম্মান হানি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এই আদ্রা নক্ষত্রে। যারা অনলাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষভাবে সাবধান, অনলাইন ফ্রড এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, এইগুলো দিক থেকে সাবধান। আর এরপরে যে এই মঘা নক্ষত্রের যে উপাচার সেটা হচ্ছে কি পিতৃদের উদ্দেশ্যে মানে দান ধর্ম বেশি করা লাগবে। অমাবস্যার দিন ব্রাহ্মণ পূজারীদের 5ই আশীর্বাদ, 5 রকম ফল দক্ষিণা দান করতে হবে এবং রাতের অন্ধকারে রাস্তার কুকুরদের প্রত্যেকদিন খাওয়াতে হবে। এটাই কিন্তু মেন উপাচার আদ্রা নক্ষত্র বলছি, মঘা নক্ষত্রে যখন থাকবে। এরপরে যে নক্ষত্র বলবো সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র, যার দুটি চরণই পরে হচ্ছে কন্যা রাশি এবং দুটি চরণ পরে তুলা রাশিতে। তো চতুর্থ ঘরে দুটি চরণ পরে আর সপ্তম ঘরে দুটি চরণ পরে। তো এখানটাতেও কিন্তু বন্ধু বান্ধবদের সাথে গন্ডগোল এগুলো কিন্তু করে। যারা রাজনীতির সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু ধোঁকাবাজি হয়ে যাওয়ার সম্ভাবনা। কথাবার্তার দিক থেকে সাবধান, পিতা মাতার সাথেও সম্পর্ক নষ্ট করায়, জায়গা জমি সংক্রান্ত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তারা মুখের কথা বা কোনো বন্ধু বান্ধবদের পাল্লায় পরে ইনভেস্ট করতে যাবেন না। কাগজপত্র দেখে শুনেই কিন্তু সই সাবুত করবেন, না তো কিন্তু 2026-এ অসুবিধায় পড়তে হবে এই মিথুন রাশিকে। এই চিত্রা নক্ষত্রে যারা কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো যেখানে প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সাবধান। একটা মুখের কথাই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। যে ঝোঁকের মাথায় কাউকে কিছু বলে দিলাম, ওই কাজই ধরে থাকলো, ওটাতেই কিন্তু গন্ডগোল হয়ে গেল। অতএব এদিক থেকে সাবধান। যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তারা যে কোনো কাগজপত্রে সই করার আগে 10 বার চিন্তা করবেন, না তো কিন্তু অবস্থায় মানে খারাপে পরিণত হয়ে যেতে পারে, যে মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। আর এই যে তৃতীয় চরণ আর চতুর্থ চরণ যেটা পঞ্চম ঘরে পড়ছে, সন্তানের দিক থেকেও কিন্তু বিশেষভাবে সাবধান। কম্পিউটার মোবাইল নিয়ে পড়ে থাকবে, শিক্ষা দীক্ষা দূরে উঠে যাবে, জেদি হবে, একটুতে গন্ডগোল করবে, অশান্তি গন্ডগোল করবে, সম্মান দিবে না পিতামাতাকে, পিতামাতা দুশ্চিন্তায় পড়বে আর কি এক কথায়। তো এই চিত্রা নক্ষত্রের মেন উপাচারী হচ্ছে বাবা বিশ্বকর্মার পূজা অর্চনা করা, বাবা বিশ্বকর্মাকে একবার অন্তত স্মরণ করা, এটা বুঝাচ্ছে। এবং এরপরে যে নক্ষত্রগুলো সেটা কিন্তু স্বাতী নক্ষত্র, রাহুরই নক্ষত্র, যেটা পঞ্চম ঘরে পড়ছে। এই নক্ষত্রেও কিন্তু সন্তান অতটা ভালো হয় না। এই নক্ষত্রের শৈশবে যাদের পড়ে যায় তাদের শিক্ষা দীক্ষা কিন্তু লাটে উঠে এই স্বাতী নক্ষত্র। তবে উচ্চশিক্ষার দিক থেকে আবার কিন্তু যথেষ্ট ভালো, মা সরস্বতী মার কৃপা থাকে এই নক্ষত্রে। কিন্তু শৈশবে যাদের রাহুরই দশা পড়ে গেছে, মানে বেশিরভাগ টাইম কিন্তু ভ্রমে কাটবে। ভ্রম জিনিসটা মনের মধ্যে খুব উৎপন্ন করিয়ে দেয়। ভ্রম জিনিসটা ওভার কনফিডেন্ট এবং জেদ ক্রোধ এগুলো কিন্তু তৈরি করে দেয়। এবং তার সাথে সমালোচনা, কোনোভাবেই সমালোচনা সহ্য করতে পারে না। রাহুর এই অবস্থানে স্বাতী নক্ষত্রে থাকলে সমালোচনা হবে, সমালোচনা থাকলে কেউ হয়তো পিছন দিতে কোনো কটূক্তি করে দিল, তো গন্ডগোল অশান্তি লেগে যাবে। আর স্বাতী নক্ষত্রে থাকা মানে সরকারি বেসরকারি যারা কর্মচারী বা যারা বড় বড় ব্যবসা বাণিজ্য করছেন, যে কোনো কাগজপত্রের সই সাবুত বা কোনো চেক সাইন বা কোনো সরকারি দস্তাবেজের সই সাবুত এগুলোও ঠিক দেখে শুনে বুঝে সুঝে করতে হবে, না তো 3কে 6 করবে, 6কে 9 করে দিবে, মান সম্মান চলে যাবে। তো স্বাতী নক্ষত্রে যাদের রয়েছে রাহু, তাদের বিশেষভাবে মা সরস্বতী মান উপাসনা করা উচিত। এরপরে যে নক্ষত্রটি বলবো সেটা হচ্ছে কি জ্যেষ্ঠা নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব। তো এই নক্ষত্রে থাকা মানে জীবন চ্যালেঞ্জ হয়ে যাওয়া, গন্ডগোল অশান্তি করে বেড়াবে, যে কোনো জিনিসকে চ্যালেঞ্জ করে নেবে, তর্ক বিতর্ক করবে, প্রোটেস্ট জিনিসটা চলে আসবে, মুখে মুখে তর্ক করবে, একাধিক শত্রু জীবনে নিয়ে চলে আসবে, গন্ডগোল অশান্তি, তারপরে কোর্ট কেস মোকদ্দমা প্রশাসন এগুলো কিন্তু চলে আসে এই নক্ষত্রে। এবং তার সাথে চলে আসে কি ইন্টারনাল অ্যাফেয়ার, ত্রিকোণ প্রেম ভালোবাসা এগুলো কিন্তু চলে আসে এই নক্ষত্রে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, গোপন প্রেম ভালোবাসা এগুলো দিক থেকে কিন্তু সাবধান এই জ্যেষ্ঠা নক্ষত্রে রাহুর এই অবস্থান। এই নক্ষত্রে থাকাকালীন এই নক্ষত্রে যাদের রয়েছে রাহু জন্ম কুষ্টিতে, তাদের বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করা উচিত, তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়।
তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট 2026 ভালো আমি তুলে ধরলাম, কারণ রাহু মাঝখানে আগস্ট মাসে থেকে তো রাহু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, আর রাহু তো পাপী গ্রহ, যতই বৃষ্টি পড়ুক, ছাতা যতই ধরি, বৃষ্টির ছটা তো গায়ে লাগবেই। অ্যাডভান্স যদি আমি সেই জিনিসগুলো, সেই ভুল জিনিসগুলো যদি আমার ঠিক হয়ে যায়, যে জেনে গেলাম যে আমার রাহু এই নক্ষত্রে রয়েছে, অতএব আমাকে সাবধানে চলতে হবে, আমাকে ঠান্ডা মাথাতে ডিসিশন নিতে হবে, যে কোনো কাজ হুড়াহুড়ি গন্ডগোল অশান্তি করে, মানে যেখানটাতে অশান্তি গন্ডগোল সেখান থেকেই আমাকে দূরে থাকতে হবে, আমাকে মাথা গরম করা যাবে না। এই যেগুলো তুললাম আর কি, তা তো নিজেরই ভালো। তো যাই হোক, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো বাংলাকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।